সাহিত্য সম্ভার 2.0 শ্রুতি কাহিনীর জগতে আপনাকে স্বাগত। আমি অভিক। আজকে আপনারা শুনতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি। আজকে প্রথম পর্ব। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1903 সালে। আর এটি এমন একটি উপন্যাস যেখানে ভালোবাসা, প্রতারণা, নারী স্বাধীনতা এবং সমাজের রীতিনীতি সংঘাত খুব গভীরভাবে চিত্রিত হয়েছে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প চোখের বালি। বিনোদিনীর মাতা হরিমতি মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধর্ণা দিয়া পড়িল। দুজনেই এক গ্রামের মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়লেন। বাবা মহিন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আর মেমের কাছে পড়াশোনাও করিয়াছে। ওদের আজকালকার পছন্দের সঙ্গে মিলবে। মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরো ঢের আছে। রাজলক্ষ্মী কহিল, মহিন, এই তোর দোষ। তোর কাছে বিয়ের কথাটি পারিবার জো নাই। মহেন্দ্র বলিল, মা, ও কথাটা বাদ দিয়াও সংসারে কথার অভাব হয় নাই। অতএব ওটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবেই পিতৃহীন। মা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতন ছিল না। বয়স প্রায় 22 হইল। এমএ পাশ করিয়া ডাক্তারি করিতে আরম্ভ করিয়াছে। তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারের অন্ত ছিল না। কাঙারু শাবকের মতন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াও মাতার বহির্গর্ভের থলির মধ্যে আবৃত থাকাই তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। মার সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হইবার জো ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যনত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়া আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখিয়া আর কি হইবে, তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দ বিচার মিথ্যা। কথাটির মধ্যে একটু রাগ উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন শুভ দৃষ্টির সময় তাহার পছন্দের সহিত যখন পুত্রের পছন্দ নিশ্চয়ই মিল হইবে, তখন মহেন্দ্রের পুরী সুর কোমল হইয়া আসবে। রাজলক্ষ্মী নিশ্চিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল। অবশেষে 2-4 দিন আগে এসে বলিয়া বসিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রয়াস পাইয়াছে। এই জন্য তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল। পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না। তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ বিতৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল, এবং আসন্ন কালে সে একেবারেই বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী। সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রর মাকে মা বলিত। মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতন মহেন্দ্রের একটি আবশ্যক ভারবহ আসবাবের স্বরূপ দেখিতেন ও সেই হিসেবে মমতাও করিতেন। রাজলক্ষ্মী তাহাতে বলিল, বাবা, এ কাজ তো তোমাকেই করিতে হয়, নইলে গরিবের মেয়ে। বিহারী জোর হাত করিয়া কহিল, মা, এতে পারিব না। যে মেঠাই তোমার মহেন্দ্র ভালো লাগি না বলিয়া রাখিয়া দেয়, সেই মেঠাই তোমার অনুরোধ করিয়া আমি অনেক খাইয়াছি, কিন্তু কন্যার বেলা সেটা সহিব না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়ে করবে,
এ কেবল মহিনকে লইয়াই আছে, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা মিশ্রিত মমতা আরো একটুখানি বাড়িল। বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না, কিন্তু তাহার একমাত্র কন্যাকে যে সে মিশনারি মেম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখাইয়াছিল, কন্যার বিবাহের বয়স ক্রমেই বাড়িয়া যাইতেছিল। তবু তাহার হুঁশ ছিল না। অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিবার জন্য অস্থির হইয়া পড়িয়াছে। টাকা করিও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসাতের গ্রাম সম্পর্কীয় এক ভ্রাতুষ্পুত্রের সহিত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়ালেন। অনতিকাল পরে কন্যা বিধবা হইল। মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্যে বিবাহ করি নাই, স্ত্রী বিধবা হইলে তো এক দণ্ড টিকতে পারিতাম না। বছর তিনেক পরে আর একদিন মাতা পুত্র কথা হইতেছিল। বাবা, লোকে যে আমাকেই নিন্দে করে। কেন মা? লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ? পাছে বউ আসিলে ছেলে পর হইয়া যায়, এই ভয়ে তোর বিবাহ দিতেছি না। লোকে এইরূপ বলা বলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হওয়াই উচিত। আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারতাম না, লোকের নিন্দে মাথা পাতিয়া লইতাম। মা হাসিয়া কইলেন, শোনো একবার ছেলের কথা শোনো। মহেন্দ্র কহিল, বউ আসিয়া তো ছেলেকে জুড়িয়া বসবে, তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যায়? এ যদি বা তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না। রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সমাগত বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভাই মেজ বউ, মহিন কি বলে শোনো। বউ পাছে মাকে ছাড়াইয়া ওঠে এই ভয়েও বিয়ে করতে চায় না, এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? তাকে কইলেন, এ তোমার বাছার বাড়াবাড়ি। যখনকার যা তখন তাই শোভা পায়। এখন আর আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘর কন্যা করিবার সময় আসিয়াছে। এখন ছোট ছেলেটির মতন ব্যবহার দেখিলে লজ্জা বোধ হয়। এই কথা রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না, এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিবেন তাহা সরল হইতে পারে, কিন্তু মধুমাখা নহে। কহিলেন, আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তোমার তাতে লজ্জা করে কেন মেজবউ? ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে। রাজলক্ষ্মী মনে করিলেন, পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে। মেজবউ কহিলেন, তুমি বউ আনিবার কথা পারিলে বলিয়াই কথাটা উঠিল, নহিলে আমার অধিকার কি? রাজলক্ষ্মী কহিলেন, আমার ছেলে যদি বউ না আনে, তোমার বুকে তাতে সেল বেঁধে কেন? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখনো উহাকে দেখিতে শুনিতে পারিব, আর কাহারও দরকার হইবে না। নিজ বউ অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল, এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়াই আর কাকির ঘরে উপস্থিত হইল। কাকি তাহাকে যাহা বলিয়াছেন তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না, ইহা সে নিশ্চয়ই জানিত, এবং ইহাও তাহার জানা ছিল কাকির একটি পিতৃমাতৃহীনা বোনঝি আছে, এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোন সূত্রে আপনার ভগিনীর মেয়েকে কাছে আনিয়া সুখী দেখিতে চান। যদিও বিবাহে সে নারাজ, তবু কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়াই মনে হইত। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল,
তখন বেলা আর বড় বাকি নাই। কাকি অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানলার গড়াদের উপর মাথা রাখিয়া শুষ্ক বিমর্ষ মুখে বসিয়াছিলেন। পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে, এখনো স্পর্শ করে না। অল্প কারণেই মহেন্দ্রের চোখে জল আসিল। কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে ডাকিল, কাকিমা। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, আয় আয় মহিন, বস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা পাইয়াছে, প্রসাদ খাইতে চাই। অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত অশ্রু কষ্টে সংবরণ করিলেন এবং নিজে খাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্রের হৃদয় তখন করুণায় আর্দ্র ছিল। কাকিকে সান্ত্বনা দেবার জন্য আরম্ভ হঠাৎ মনের ঝোঁকে বলিয়া বসিল, কি তোমার সেই যে বঞ্চির কথা বলিয়াছিলে, তাকে একবার দেখাইবে না? কথাটা উচ্চারণ করিয়া সে ভীত হইয়া পড়িল। অন্নপূর্ণা হাসিয়া কহিলেন, তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন? মহেন্দ্র তাড়াতাড়ি কহিল, না, আমার জন্য নয় কাকি, আমি বিহারীকে রাজি করিয়াছি, তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও। অন্নপূর্ণা কহিলেন, আহা, তাহার কি এমন ভাগ্য হইবে? বিহারীর মতন ছেলে কি তাহার কপালে আছে? কাকি ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল। রাজলক্ষ্মী জিজ্ঞেস করিলেন, কি মহেন্দ্র, এতক্ষণে তোদের কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র কহিল, পরামর্শ কিছুই না, পান লইতে আসিয়াছি। মা কইলেন, তোর পান তো আমার ঘরে সাজা আছে। মহেন্দ্র উত্তর না করিয়াই চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদনস্ফীত চক্ষু দেখিবা মাত্র অনেক কথা কল্পনা করিয়া রইল। হুশ করিয়া বলিয়া উঠিলেন, কি গো মেজ ঠাকুর, ছেলের কাছে লাগালাগি করিতেছিলে বুঝি? ইয়া উত্তর মাত্র না শুনিয়াই দ্রুত বেগে চলিয়া গেলেন। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াই ছিল। অন্নপূর্ণা বলেন নাই, তিনি শ্যামবাজারের মেয়ের অভিভাবক জ্যাঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন। হইয়াছে শুনিয়া মহেন্দ্র কহিল, এত তাড়াতাড়ি কাজটা করিলে কেন কাকি? এখনো বিহারীকে তো বলাই হয় নাই। অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন, এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল। কহিল, চলো তো, পছন্দ না হইলে তো তোমার ওপর জোর চলিবে না। বিহারী কহিল, সে কথা বলিতে পারি না, কাকির বঞ্চিকে দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়া আসিবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা, নিজেকে হালকা রাখিয়া পরের স্কন্ধে এইরূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে। মহেন্দ্র একটু লজ্জিত ও রুষ্ট হইয়া কহিল, তবে কি করিতে চাও? বিহারী কহিল, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ, তখন আমি বিবাহ করিব। দেখিতে যাইবার ভরম করিবার দরকার নাই। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতন ভক্তি করিত। অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, দেখিয়া বিবাহ করিবে? সে কিছুতে হইবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহে সম্মতি দিতে পারিবে না, এই আমার শপথ রইল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল, আমার সেই রেশমের জামা এবং ঢাকায় ধুতিটা বাহির করিয়া দাও তো। মা কহিলেন, কেন, কোথায় যাবি? মহেন্দ্র কহিল, দরকার আছে মা, তুমি দাও না, আমি পরে বলবো। মহেন্দ্র একটু সাজ না করিয়া আর থাকিতে পারিল না। পরের জন্য হইলেও কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্রই যৌবন ধর্ম আপনি
চুলটা একটু ফিরাইয়া লয়, চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল। কন্যার জ্যাঠা শ্যামবাজারের অনুকূল বাবু নিজের উপার্জিত ধনের দ্বারায় তার বাগান সমেত 3 তলা বাড়িটাতে পাড়ার মাথার উপর তুলিয়েছেন। দরিদ্র ভ্রাতার মৃত্যুর পর পিতৃমাতৃহীন ভ্রাতুষ পুত্রীকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন। মাসি অন্নপূর্ণা বলিয়াছেন, আমার কাছে থাক, তাহাতে ব্যয় লাঘবের সুবিধে ছিল বটে, কিন্তু গৌরব লাঘবের ভয়ে অনুকূল রাজি হইল না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না। নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতটাই কড়া ছিলেন। বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্পর্কে যাদৃশী ভাবনা যস্য সিদ্ধি ফর্তবী তাদৃশ্য কথাটা খাটে না। ভাবনার সঙ্গে পরজ চাই। কিন্তু পণের কথা উঠিলেই অনুকূল বলেন, আমার তো নিজের মেয়ে আছে, আমি একার কত পারিয়া উঠিব। এমনি করিয়া দিন বইয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গুছিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দ্বীপ শান্তে সূর্য অস্তমুখ। দোতলার দক্ষিণ বারান্দায় চিত্রিত চিক্কন চীনের টালি কাঁথা, তাহারি প্রান্তে দুই অভ্যাগতের জন্য রূপোর রেকাবি ফলসমূহ মিষ্টান্ন শোভমান এবং বরফ জল পূর্ণ রূপোর গ্লাস শীতল শিশির বিন্দুর জালে মণ্ডিত। মহেন্দ্র বিহারীকে লইয়া আলোচিত ভাবে খাইতে বসিয়াছেন। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া গাছে গাছে জল দিতেছিল। সেই সিক্ত মৃত্তিকার স্নিগ্ধ গন্ধ বহন করিয়া চৈত্রের দক্ষিণ বাতাস মহেন্দ্রের শুভ্র কুঞ্চিত সুবাসিত চাদরের প্রান্তকে দুর্দাম করিয়া তুলিতেছিল। এর দ্বার জানলার ছিদ্রান্তরাল হইতে একটু আধটু চাপা হাসি, ফিসফিস কথা, দু একটা গহনা ঠুংঠাং যেন শোনা যায়। আহারের পর অনুকূল বাবু ভিতরের দিকে চাহিয়া কহিলেন, চুনি, পান নিয়ে আয় তোরে। কিছুক্ষণ পরে সংকোচরে ভাবে পশ্চাতের একটা দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা জড়াইয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূল বাবুর কাছে আসিয়া দাঁড়াইল। তিনি কহিলেন, লজ্জা কি মা, বাটা ওই ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া কম্পিত হস্তে পানের বাটা অতিথিদের আসন পার্শ্বে ভূমিতে রাখিয়া দিল। বারান্দার পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্তর আভা তাহার লজ্জিত মুখে মণ্ডিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র সেই কম্পান্বিত বালিকার করুণ মুখখানি দেখিয়া লইল। বালিকা তক্ষণি চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূল বাবু কহিলেন, একটু দাঁড়া চুনি। বিহারী বাবু, এইটি আমার ছোট ভাই অপূর্বর কন্যা। কিন্তু চলিয়া গেছে, এখন আমি ছাড়া ইহার আর কেহ নাই বলিয়া তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মহেন্দ্রর হৃদয়ে দয়ার আঘাত লাগিল। অনাথার দিকে আর একবার চাহিয়া দেখিল। কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিত না। আত্মীয়েরা বলিত, এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনাই অধিক। কিন্তু অনুগ্রহ পালিত বলিয়া একটু কুণ্ঠিত ভীরু ভাবে তাহার নব যৌবনারম্ভকে সংযত সংবৃত্ত করিয়া রাখিয়াছে। আর্দ্রচিত্র মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? অনুকূল বাবু উৎসাহ দিয়ে কহিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নত মুখে বলিল, আমার নাম আশালতা। আশা। মহেন্দ্রের মনে হইল নামটি বড় করুণ এবং কণ্ঠটি বড় কোমল। অনাথা আশা। বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র কহিল, বিহারী, এই মেয়েটিকে তুমি ছাড়িও না।
বিহারী তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, মেয়েটিকে দেখিয়া উহার মাসিমাকে মনে পড়ে, বোধ হয় অমনি লক্ষ্মী হইবে। মহেন্দ্র কহিল, তোমার স্কন্ধে যে বোঝা চাপাইলাম, এখন বোধ হয় তাহার ভার তত গুরুতর বোধ হইতেছে না। কহিল, না, বোধ হয় সহ্য করিতে পারিব। মহেন্দ্র কহিল, কাজ কি এত কষ্ট করিয়া? তোমার বোঝা না হয় আমি স্কন্ধে তুলিয়া লই, কি বলো? বিহারী গম্ভীর ভাবে মহেন্দ্রের মুখের দিকে চাহিল। মহিন্দা, সত্যি বলিতেছ? এখনো ঠিক করিয়া বলো, তুমি বিবাহ করিলে কাকি ঢের বেশি খুশি হইবেন, তা হইলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারিবেন। মহেন্দ্র কহিল, তুমি পাগল হইয়াছ, সে হইলে অনেক কাল আগেই হইয়া যাইত। বিহারী অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল। মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়া পৌঁছাইল। মা তখন লুচি ভাজার ব্যাপারে ব্যস্ত ছিলেন। কাকি তখনও তাহার বঞ্চির নিকট হইতে ফেরেন নাই। তা নির্জন ছাদের উপর গিয়া মাদুর পাতিয়া শুইল। কলিকাতার হর্মশিখর পুঞ্জের উপর শুল্ক সপ্তমীর অর্ধচন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়া মন্ত্র বিকীর্ণ করিতেছিল। মা যখন খাবার খবর দিলেন, মহেন্দ্র অলস স্বরে কহিল, বেশ আছি, এখন আর উঠিতে পারি না। মা কহিলেন, এখানেই আনিয়া দিনা। মহেন্দ্র কহিল, আজ আর খাইব না, আমি খাইয়াই আসিয়াছি। মা জিজ্ঞেস করলেন, কোথায় খাইতে গিয়েছিলি? মহেন্দ্র কহিল, সে অনেক কথা, পরে বলিব। মহেন্দ্রের এই অভূতপূর্ব ব্যবহারে অভিমানী মাতা কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। তখন মুহূর্তের মধ্যে আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিল, মা, আমার খাবার এইখানেই আনো। মা কহিলেন, ক্ষুধা না থাকে তো দরকার কি? এই লইয়া ছেলেতে মায়েতে কিয়ৎক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনশ্চ আহারে বসিতে হইল। রাত্রে মহেন্দ্রর ভালো নিদ্রা হইল না। প্রত্যুষেই সে বিহারীর বাসায় আসিয়া উপস্থিত। কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম, কাকিমার মনোগত ইচ্ছা আমি তাহার বঞ্জিকে বিবাহ করি। বিহারী কহিল, সেই জন্য তো হঠাৎ নতুন করিয়া ভাবিবার কোনো দরকার ছিল না, তিনি তো ইচ্ছা নানা প্রকারে ব্যক্ত করিয়াছেন। মহেন্দ্র কহিল, তাই বলিতেছি, আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইবে। বিহারী কহিল, সম্ভব বটে। মহেন্দ্র কহিল, আমার মনে হয় সেটা আমার পক্ষে নিতান্তই অন্যায় হইবে। বিহারী কিঞ্চিৎ অস্বাভাবিক উৎসাহের সহিত কহিল, বেশ কথা, সে তো ভালো কথা, তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না। এই কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় আসিলে তো ভালোই হইত। মহেন্দ্র বলিল, একদিন দেরিতে আসিয়া কি এমন ক্ষতি হইল? যেই বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়া দিল, সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল। তাহার মনে হইল কাজটা সম্পন্ন হইয়া গেলেই ভালো হয়। মাকে গিয়া কহিল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখিব, বিবাহ করিতে রাজি হইলাম। মা মনে মনে কহিলেন, বুঝিয়াছি, সেদিন মেজ বউ কেন হঠাৎ তাহার বঞ্জিকে দেখিতে চলিয়া গেল এবং মহেন্দ্র সাজিয়া বাহির হইল। অনুরোধ অপেক্ষা অন্নপূর্ণার চক্রান্তে এসে সফল হইল। ইহাতে তিনি সমস্ত বিশ্ববিধানের উপর অসন্তুষ্ট হইয়া উঠিলেন। বলিলেন, একটি ভালো মেয়ে সন্ধান করিতেছি। মহেন্দ্র আশার উল্লেখ করিয়া কহিল, কন্যা তো পাওয়া গেছে। রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইবে না বাছা, তাহা আমি বলিয়া রাখিতেছি। মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিল, কেন মা, মেয়েটি তো মন্দ নয়। রাজলক্ষ্মী কহিল, তাহার তিন কুলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিয়া আমার কুটুম্বের সুখ কি হইবে? মহেন্দ্র কহিল, কুটুম্বের সুখ না হইলেও আমি দুঃখিত হইব না, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে মা।
ছেলের জেদ দেখিয়া রাজলক্ষ্মীর চিত্ত আরো কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, বাপ মা মরা অলক্ষণা কন্যা সহিত আমার এক ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ হইতে ভাঙাইয়া লইতা চাও? এত বড় শয়তানি! কহিলেন, মহিনের সঙ্গে বিবাহর কোনো কথাই হয় নাই। সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমিও জানি না। মহেন্দ্রের মা সে কথা বিন্দুমাত্র বিশ্বাস করিলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকিয়া সশ্রুত নেত্রে কহিলেন, তোমার সঙ্গে তো সব ঠিক হইয়াছিল, আবার কেন উল্টাইয়া দিলে? আবার তোমাকেই মত দিতে হইবে। তুমি উদ্ধার না করিলে আমাকে বড় লজ্জায় পড়িতে হইবে। মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। বিহারী কহিল, কাকিমা, সে কথা আমাকে বলা বাহুল্য। তোমার বঞ্চি যখন, তখন আমার অমতের কোনো কথাই নাই। কিন্তু মহেন্দ্র। অন্নপূর্ণা কহিলেন, না বাছা, মহেন্দ্রের সঙ্গে তাহার কোনো মতেই বিবাহ হইবার নয়। আমি তোমাকে সত্য কথাই বলিতেছি, তোমার সঙ্গে বিবাহ হইলেই আমি সবচেয়ে বেশি নিশ্চিত হই। মহিনের সঙ্গে সম্বন্ধে আমার মত নেই। বিহারী কহিল, কাকি, তোমার যদি মত না থাকে তা হইলে কোনো কথাই নাই। এই বলিয়া সে রাজলক্ষ্মীর নিকটে গিয়া কহিল, মা, কাকি বঞ্জির সঙ্গে আমার বিবাহ স্থির হইয়া গেছে। আত্মীয় স্ত্রীলোক কেহ কাছে নাই, কাজেই লজ্জার মাথা খাইয়া নিজেই খবরটা দিতে হইল। বলিল, বলিস কি বিহারী? বড় খুশি হইলাম। মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত। এই মেয়ে কিছুতেই হাতছাড়া করিস নে। বিহারী বলিল, হাত ছাড়া কেন হইবে? মহিন্দা নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়াছেন। এই সকল বাধা বিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল। সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় লইল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইলেন। কহিলেন, মেজবউ, আমার ছেলে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাকে রক্ষা করো। অন্নপূর্ণা কহিলেন, দিদি, একটু ধৈর্য ধরিয়া থাকো, দুদিন বাদেই তাহার রাগ পুড়িয়া যাইবে। রাজলক্ষ্মী কহিলেন, তুমি তাহাকে জানো না। সে যাহা চায় না পাইলে যাহা খুশি করিতে পারে। তোমার বঞ্জির সঙ্গে যেমন করিয়া হোক তার। অন্নপূর্ণা বলিল, দিদি, সে কি করিয়া হয়? বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার পাকা হইয়াছে। রাজলক্ষ্মী কহিলেন, সে ভাঙিতে কতক্ষণ? বলিয়াই বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা, তোমার জন্য ভালো পাত্র দেখিয়া দিতেছি, এই কন্যা ছাড়িয়া দিতে হইবে, এ তোমার যোগ্যই নয়। বিহারী কহিল, না মা, সে হয় না, সে সমস্তই ঠিক হইয়া গেছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, আমার মাথা খাও মেজবউ, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বলিলে সব ঠিক হইবে। অন্নপূর্ণা বিহারীকে কহিলেন, বিহারী, তোমাকে বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করি বলো? আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিত হইতাম, কিন্তু সবই তো জানিতেছ। বিহারী বলল, বুঝিয়াছি কাকি, তুমি যেমন আদেশ করিবে তাহাই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহারও সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করিও না। বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণার চক্ষু জলে ভরিয়া উঠিল। মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন। বারবার মনকে বুঝাইলেন, যাহা হইল তা ভালোই হইল। এইরূপ রাজলক্ষ্মী, অন্নপূর্ণা এবং মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর নিগূঢ় নীরব ঘাত প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর হইয়া বাজিল, মিষ্টান্নে মিষ্টের ভাগ লেশ মাত্র কম পড়িল না। আশা সজ্জিত সুন্দর দেহে লজ্জিত মুখে আপন নতুন সংসারে প্রথম পদার্পণ করিল। তাহার এই কুলায়ের মধ্যে কোথাও যে কোনো কণ্টক আছে তাহা তাহার কম্পিত কোমল হৃদয় অনুভব করিল না, বরঞ্চ জগতে তাহার একমাত্র মাতৃস্থানীয় অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাসে ও আনন্দে তাহার সর্বপ্রকার ভয় সংশয় দূর হইয়া গেল।
বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আমি বলি, এখন বৌমা কিছুদিন তার জ্যাঠার বাড়ি গিয়াই থাকুন। মহেন্দ্র জিজ্ঞেস করিল, কেন মা? মা কহিলেন, এবারে তোমার এক্সামিন আছে, পড়াশোনায় ব্যাঘাত হইতে পারে। মহেন্দ্র কহিল, আমি কি ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বুঝে চলিতে পারি না? বলিল, তা হোক না বাপু, আর একটা বৎসর বই তো নয়। মহেন্দ্র কহিল, বউয়ের বাপ মা যদি কেউ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না। ওরে বাপরে, উনি কর্তা, শাশুড়ি কেউ নয়, কাল বিয়া করিয়াই আজই এত দরদ? কর্তারা তো আমাদেরও একদিন বিবাহ করিয়াছিলেন, কিন্তু এমন শ্রৈণতা, এমন বেহাপনা তো তখন ছিল না। মহেন্দ্র খুব জোরে সহিত কহিল, কিছু ভাবিও না মা, এক্সামিনের কোনো ক্ষতি হইবে না। তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘর কন্যার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার ঘর, রান্নার ঘর, ঠাকুর ঘরের আশায় দিনগুলি কাটিল। লক্ষ্মী তাহাকে নিজের বিছনায় শুয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতি পূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া গঞ্জির নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইক্ষুদণ্ডের সমস্ত রস প্রায় নিঃশেষ পূর্বক চর্বণ করিতে থাকে, তখন হতাশা লুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া ওঠে, মহেন্দ্রর সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখে নবযৌবনা নববধূ সমস্ত মিষ্ট রস যে কেবল রান্নাঘরের দ্বার পিষ্ট হইতে থাকিবে, ইহা কি করে সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকি, মা বউকে যেরূপ খাটাইয়া মারিতেছেন, আমি তো তাহা দেখিতে পারি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছেন, কিন্তু বলিলেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হইতেছে, ভালোই হইতেছে। এখনকার মেয়েদের মতো নভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল, এখনকার মেয়ের মতনই হইবে, তাহা ভালো হোক আর মন্দ হোক। আমার স্ত্রী যদি আমারই মতন নভেল পড়িয়া রসগুণ গ্রহণ করিতে পারে, তবে তাহাকে পরিতাপ বা পরিহাসের বিষয় কিছুই দেখি না। পুত্রের কণ্ঠস্বর শুনিতে পাইয়া রাজলক্ষ্মী সর্বকর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞেস করিলেন, কি তোমাদের কিসের পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিত ভাবে বলিল, পরামর্শ কিছু নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতন খাটিতে দিতে পারি না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীর ভাবে কহিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে আমি লেখাপড়া শিখাইব। রাজলক্ষ্মী কিছু না করিয়া দ্রুত পদে চলিয়া গেলেন। ও মুহূর্ত পরে বধূর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন, এই লও, তোমার বধূকে তুমি লেখাপড়া শেখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র জোর করে কহিলেন, মাপ করো মেজগিন্নি, মাপ করো, তোমার বঞ্জির মর্যাদা আমি বুঝিতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি, এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইও, মহিনের হাতে দাও, উনি পায়ের ওপর পা দিয়া লেখাপড়া শিখুন, দাসী বৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে অর্গল বন্ধ করিলেন। মাটিতে বসিয়া পড়িলেন। আশা এই আকস্মিক গৃহ বিপ্লবের কোনো তাৎপর্য না বুঝিয়া লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রীর ভার নিজে হাতে লইতে হইবে, নহিলে অন্যায় হইবে। ইচ্ছার সহিত কর্তব্য বুদ্ধি মিলিত হইতে হাওয়ার সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, এক্সামিন, বন্ধুকৃতি, সমাজকৃতি? স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল, কাজের প্রতি দিকপাত বা লোকের প্রতি ভূক্ষেপ মাত্র করিল না।
অভিমানী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়া পড়ে, তবু আমি তাকাইব না। দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোনো অনুতপ্তের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাহিতে আসিলে ক্ষমা করিবেন, নহিলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছইল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, তিনি নিজে গিয়াই ক্ষমা করিয়া আসিবেন। ছেলে অভিমান করিয়া আছে বলিয়া কি মাও অভিমান করিয়া থাকিবে? তেতলার ছাদের এক কোণে একটা ক্ষুদ্র গৃহ মহেন্দ্র শয়ন ও অধ্যয়ন স্থল। এই কদিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘর দুয়ার পরিষ্কার করার সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। এর চিরাভ্যাস কর্তব্যগুলো পালন না করিয়া তাহার হৃদয় স্তন্য ভারতুর স্তনের ন্যায় অন্তরে অন্তরে ব্যথিত হইয়া উঠিয়াছিল। সেদিন দ্বীপ্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণে কলেজে গেছে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসি। কলেজ হইতে ফিরিয়া আসিলা সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়ন গৃহের একটা দ্বার খোলা ছিল। তাহার সম্মুখে আসিতেই সে হঠাৎ কাটা বিঁধিল। চমকাইয়া দাঁড়াইলেন, দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত, এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মধ্যাহ্নে প্রখর আলোকে উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকুচিত হইয়া নিঃশব্দে নিচে নামিয়া আসিলেন। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক ও পীতবর্ণ হইয়া আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না। হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাসন দৈন্য দূর করিয়া দেয়। দুর্বল নত ভাব ত্যাগ করিয়া শস্য ক্ষেতের মধ্যে অসংকোচে অসংশয়ে আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেই রূপ হইল। যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল, সেখানে সে কখনো আত্মীয়তার দাবি করিতে পায় নাই। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় এক নিকটস্থ সম্বন্ধ এবং নিঃসন্দিগ্ধ অধিকার প্রাপ্ত হইল, যখন সেই অযত্নে লালিত অনাথার মস্তকে স্বামী স্বহস্তে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরব পদ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিল না। নববধূ যোগ্য লজ্জার ঘর দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রী মহিমায় মুহূর্তের মধ্যে স্বামীর পদপ্রান্তে অসংকোচে আপন সিংহাসন অধিকার করিল। রাজলক্ষ্মী সেদিন মধ্যাহ্নে সেই সিংহাসনে এই নতুন আগত পরের মেয়েকে এবং চিরাভ্যাসবশত স্পর্ধার সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিস্ময়ে নিচে নামিয়া আসিলেন। নিজের চিত্তদাহে অন্নপূর্ণাকে দগ্ধ করিতে লাগিলেন। কহিলেন, ওগো, দেখো গে তোমার নবাবের পুত্রী নবাবের ঘর হইতে কি শিক্ষা লইয়া আসিয়াছেন। কর্তারা থাকিতে আজ। অন্নপূর্ণা কাতর হইয়া কহিলেন, দিদি, তোমার বউকে তুমি শিক্ষা দিবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ টঙ্কারের মতন বাজিয়া উঠিলেন। আমার বউ? তুমি মন্ত্রী থাকিতে সে আমার গ্রাহ্য করিবে? তখন অন্নপূর্ণা পদশব্দে দম্পতিকে সংকুচিত সচেতন করিয়া মহেন্দ্র শয়ন গৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিলেন, তুই এমন করিয়া আমার মাথা হেট করিবি? পোড়ামুখী, লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই, বৃদ্ধ শাশুড়ির উপর সমস্ত ঘরকন্যা চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ? আমার পোড়া কপাল আমি তোমাকে এই ঘরে আনিয়াছিলাম। বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িল। আশাও নত মুখে বস্ত্রাঞ্চল খুঁটিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকি, তুমি বউকে কেন অন্যায় ভর্ৎসনা করিতেছ?
আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালিকা অনাথা, মার কাছ হইতে কোনোদিন কোনো শিক্ষা পাই নাই। ও ভালো মন্দ কি জানে? তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো, ওহার জন্য স্লেট খাতা বই কিনিয়া আনিয়াছি। আমি বউকে লেখাপড়া শিখাইব। তো লোক নিন্দাই করো আর তোমার রাগই করো। অন্নপূর্ণা কহিলেন, তাই কি সমস্ত দিনই শিখাইতে হইবে? সন্ধ্যার পর 1-8 ঘন্টা পড়ালেই তো ঢের হয়। মহেন্দ্র কহিল, এত সহজ নয় কাকি, পড়াশোনার একটু সময়েরও দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। আশাও ধীরে ধীরে তাকে অনুসরণের উপক্রম করিল। মহেন্দ্র দ্বার রোধ করিয়া দাঁড়াইল। আশার করুণ সজল নেত্রের আতর অনুনয় মানিল না। কহিল, রোসো, ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি, সেটা পোষাইয়া লইতে হইবে। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিল। সে বস্তুতই মনে করিয়াছিল লেখাপড়া শেখা তাহার পক্ষে নানা কারণে সহজ নয় বটে, কিন্তু স্বামীর আদেশবশত নিতান্তই কর্তব্য। এই জন্য সে প্রাণপণে অশান্ত বিক্ষিপ্ত মনকে সংযত করিয়া আনিত। শয়নগৃহের মেজের উপর ঢালা বিছানার এক পার্শ্বে অত্যন্ত গম্ভীর হইয়া বসিত এবং পুঁথিপত্রের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িয়া মাথা দুলাইয়া মুখস্থ করিতে আরম্ভ করিত। শয়নগৃহের অপর প্রান্তে ছোট্ট টেবিলের উপর ডাক্তারি বই খুলিয়া মাস্টার মশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রীর মনোযোগ লক্ষ্য করিয়া লইতেছিলেন। দেখিতে দেখিতে হঠাৎ ডাক্তারি বন্ধ করিয়া মহেন্দ্র আশার ডাক নাম ধরিয়া ডাকিল, চুনি। চকিত আশা মুখ তুলিয়া চাহিল। মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি, দেখি কোনখানটা পড়িতেছ। আশার ভয় উপস্থিত হইল, পাছে মহেন্দ্র পরীক্ষা করে। পরীক্ষায় উত্তীর্ণ হইবার আশা অল্পই ছিল, কারণ চারু পাঠের চারুত্ব প্রলোভনে তাহার অবদ্ধ মন কিছুতেই বশ মানে না। বাল্মীক সম্পর্কে যে যতই জ্ঞান লাভের চেষ্টা করে, অক্ষরগুলো ততই তাহার দৃষ্টিপানের উপর দিয়ে কালো পিপিলিকার মতন সার বাঁধিয়া চলিয়া যায়। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতন আশা ভয়ে ভয়ে পরীক্ষানি লইয়া মহেন্দ্রের চৌকির পাশে আসিয়া উপস্থিত হইল। মহেন্দ্র এক হাতে কটিদেশ বেষ্টন পূর্বক তাহাকে দৃঢ়রূপে বন্দী করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কতকটা পড়িলে দেখি। আশা যতগুলো লাইন চোখ বুলিয়া ছিল দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণস্বরে বলে, উফ, এতটা পড়িতে পারিয়াছ? আমি কতটা পড়িয়াছি দেখিবে? বলিয়া তাহার ডাক্তারি বইয়ে কোনো একটা অধ্যায়ের শিরোনামটুকু মাত্র দেখাইয়া দেয়। আশা বিস্ময়ে চোখ দুটো ডাগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করিতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলে, আমি একজনের কথা ভাবিতেছিলাম। সেই নিষ্ঠুর তখন চারু পাঠের উই পোকার অত্যন্ত মনোহর বিবরণ লইয়া ভুলিয়াছিল। আশা এই অমূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারিত, কিন্তু হায়, কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতায় অন্যায় পরাভব নীরবে মানিয়া লইতে হয়। ইহা হইতে স্পষ্ট প্রমাণ হইবে, মহেন্দ্রর এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়াই চলে না। হয়তো একদিন মহেন্দ্র উপস্থিত নাই, এই সুযোগে আশা পাঠে মন দিবার চেষ্টা করিতেছে। এমন সময় কোথা হইতে মহেন্দ্র আসিয়া তাহার চোখ টিপিয়া ধরিল। পরে তাহার বই কাড়িয়া লইয়া কহিল, নিষ্ঠুর, আমি না থাকিলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়াই থাকো। আশা কহিল, তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে। মহেন্দ্র কহিল, তোমার কল্যাণে আমারই বা বিদ্যা এমন কি অগ্রসর হইতেছে? কথাটা আশাকে হঠাৎ বাজিল। তৎক্ষণাৎ চলিয়া যাইবার উপক্রম করিয়া কহিল, আমি তোমার পড়ায় কি বাধা দিয়াছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝিবে? আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া তত সহজে আমি আমার পড়া করিতে পারি না।
গুরুতর দোষারোপ। ইহার পরে স্বভাবতই শরতের এক পশলার মতন এক দফা কান্না সৃষ্টি হয় এবং অনতিকাল মধ্যেই কেবল একটি সজল উজ্জ্বলতা রাখিয়া সোহাগের সূর্যলোকে তাহা বিলীন হইয়া যায়। শিক্ষক যদি শিক্ষার সর্বপ্রধান অন্তরায় হন, তবে অবলা ছাত্রীর সাধ্য কি বিদ্যাচরণের মধ্যে পথ করিয়া চলে। মাঝে মাঝে মাসিমার তীব্র ভর্ৎসনা মনে পড়িয়া চিত্ত বিচলিত হয়। বুঝিতে পারে লেখাপড়া একটা ছুতা মাত্র। শাশুড়িকে দেখিলে লজ্জায় মরিয়া যায়, কিন্তু শাশুড়ি তাহাকে কোনো কাজ করিতে বলে না, কোনো উপদেশও দেয় না। অনাদিষ্ট হইয়া আশা শাশুড়ির গৃহকার্যে সাহায্য করিতে গেলে তিনি ব্যস্ত সমস্ত হইয়া বলেন, করো কি, শোবার ঘরে যাও, তোমার পড়া কামাই যাইতেছে। অবশেষে অন্নপূর্ণা আশাকে কহিলেন, তোর যা শিক্ষা হইতেছে সে তো দেখিতেছি, এখন মহিনকেও কি ডাক্তারি দিতে দিবি না? শুনিয়া আশা মনকে খুব শক্ত করিল। মহেন্দ্রকে বলিল, তোমার এক্সামিন পড়া হইতেছে না, আজ হইতে আমি নিজে মাসিমার ঘরে গিয়া থাকিব। এই বয়সে এত বড় কঠিন সন্ন্যাস ব্রত, শয়নালয় হইতে একেবারে মাসিমার ঘরে আত্মনির্বাসন, এই কঠোর প্রতিজ্ঞা উচ্চারণ করিতে তাহার চোখের প্রান্তে জল আসিয়া পড়িল। তাহার অবাধ্য ক্ষুদ্র অধর কাঁপিয়া উঠিল এবং কণ্ঠস্বর রুদ্ধপ্রায় হইয়া আসিল। মহেন্দ্র কহিল, তবে তাই চলো, কাকির ঘরেই যাওয়া যাক, কিন্তু তাহা হইলে তাহাকে উপরে আমাদের ঘরে আসিতে হইবে। আশা এক বড় উদার গম্ভীর প্রস্তাবে পরিহাস প্রাপ্ত হইয়া রাগ করিল। মহেন্দ্র কহিল, তার চেয়ে তুমি স্বয়ং দিন রাত্রি আমাকে চোখে চোখে রাখিয়া পাহারা দাও, দেখো আমি এক্সামিনের পড়া মুখস্থ করি কিনা। অতি সহজেই সে কথা স্থির হইল। চোখে চোখে পাহারায় কার্য কিরূপ ভাবে নির্বাহ হইত তাহার বিস্তারিত বিবরণ দেওয়া অনাবশ্যক। কেবল এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে সে বৎসর মহেন্দ্র পরীক্ষায় ফেল করিল এবং চারু পাঠের বিস্তারিত বর্ণনা সত্ত্বেও পুরভূত সম্বন্ধে আশার অনভিজ্ঞতা দূর হইল না। এইরূপ অপূর্ব পঠন পাঠন ব্যাপার যে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হইয়াছিল তাহা বলিতে পারি না। বিহারী মাঝে মাঝে আসিয়া অত্যন্ত গোল বাঁধাইয়া দিত। মহিন্দা মহিন্দা করিয়া সে পড়া মাথায় করিয়া তুলিত। মহেন্দ্রকে তাহার শয়নগৃহে বিবর হইতে টানিয়া না বাহির করিয়া সে কোনো মতেই ছাড়িত না। পাড়ায় শৈথিল্য করিতেছে বলিয়া সে মহেন্দ্রর বিস্তর ভৎসনা করিত। আশাকে বলিত, বৌঠান, গিলিয়া খাইলে হজম হয় না, চিবিয়া খাওয়া হয়, এমন সমস্ত অন্ন এক গ্রাসে গিলিতেছ, ইহার পরে হজমিগুলি খুঁজিয়া পাইবে না। বলিত, চুনি, ও কথা শুনিও না, বিহারী আমাদের সুখে হিংসে করিতেছে। বিহারী বলিত, সুখ যখন তোমার হাতে আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। করিত, পরের হিংসে পাইতে যে সুখ আছে, চুনি, আর একটু হইলেই আমি গর্ধবের মতন তোমাকে বিহারীর হাতে সম্পন্ন করিতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া উঠিয়া বলিল, এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর ওপর ভারী বিরক্ত হইত। এই সময়ে তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার এক প্রকার বিমুখ ভাব ছিল। বিহারী তাহা বুঝিত এবং মহেন্দ্র তাহা লইয়া আমোদ করিত। রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেছেন। বিহারী কহিত, মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় নয়, কিন্তু যখন কাটিয়া উড়িয়া যায় তখন ফেরানো শক্ত। কে মনে করিয়াছিল ও তোমার বন্ধন এমন করিয়া কাটিবে? মহেন্দ্রর ফেল করার সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালে আকস্মিক অগ্নিকাণ্ডের মতন দাও দাও করিয়া জ্বলিয়া উঠিলেন, কিন্তু তাহার গর্জন এমন দহনটাকে সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার আহার নিদ্রা দূর হইল। একদিন নববর্ষার বর্ষণ মুখরিত মেঘাচ্ছন্ন সায়াহ্নে গায়ে একখানি সুবাসিত ফুরফুরে চাদর এবং গলায় একগাছি জুঁই ফুলের গোড়ের মালা পরিয়া মহেন্দ্র আনন্দ মনে শয়নগৃহে প্রবেশ করিল। হঠাৎ আশাকে বিস্ময়ে চকিত করিবে বলিয়া জুতার শব্দ করিল না।
ঘরে উকি দিয়া দেখিল পূর্ব দিকের খোলা জানলা দিয়া প্রবল বাতাস বৃষ্টির ছাঁট লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে। বাতাসে দীপ নিবিয়া গেছে এবং আশা নিচের বিছানার উপরে পড়িয়া অবক্ত কণ্ঠে কাঁদিতেছে। মহেন্দ্র দ্রুত পদে কাছে আসিয়া জিজ্ঞেস করিল, কি হইয়াছে? বালিকা দ্বিগুণ আবেগে কাঁদিয়া উঠিল। অনেকক্ষণ পরে মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল যে মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার পিস্তুত ভাইয়ের বাসায় চলিয়া গেছেন। মহেন্দ্র রাগিয়া মনে করিল, গেলেন যদি এমন বাদলার সন্ধ্যায় মাটি করিয়া গেলেন। শেষকালে সমস্ত রাগ মাতার উপর পড়িল। তিনিই তো সকল অশান্তির মূল। মহেন্দ্র কহিল, কাকি যেখানে গেছেন আমরাও সেখানে যাইব, দেখি মা কাহাকে লইয়া ঝগড়া করেন। বলিয়াই অনাবশ্যক শোরগোল করিয়া জিনিসপত্র বাঁধা বাঁধি মুটে ডাকা ডাকে শুরু করিয়া দিল। রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝলেন। ধীরে ধীরে মহেন্দ্রর কাছে আসিয়া শান্ত স্বরে জিজ্ঞেস করিলেন, কোথায় যাইতেছিস? মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না। 2-3 বার প্রশ্নের পর উত্তর করিল, কাকির কাছে যাইব। রাজলক্ষ্মী কহিলেন, তোদের কোথাও যাইতে হইবে না, আমি তোর কাকিকে আনিয়া দিতেছি। বলিয়াই তৎক্ষণাৎ পালকি চুড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলেন। গলায় কাপড় দিয়া জোর হাত করিয়া বললেন, প্রসন্ন হও মেজবউ, মাফ করো। অন্নপূর্ণা শশব ব্যস্ত হইয়া রাজলক্ষ্মীর পায়ের ধুলা লইয়া কাতর স্বরে কহিলেন, দিদি, কেন আমাকে অপরাধী করিতেছ? তুমি যেমন আজ্ঞা করিবে তাই করিব। রাজলক্ষ্মী কহিলেন, তুমি চলিয়া আসিয়াছ বলিয়া আমার ছেলে বউ ঘর ছাড়িয়া আসিতেছে। বলিতে বলিতে অভিমানের চোখে ধিক্কারে তিনি কাঁদিয়া ফেলিলেন। 2 জাত বাড়ি ফিরিয়া আসিলেন। তখন বৃষ্টি পড়িতেছে। অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে যখন গেলেন তখন আশার রোদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্র নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে। লক্ষণ দেখিয়া বোধ হয় বাদলার সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ না। অন্নপূর্ণা কহিলেন, চুনি, তুই আমাকে ঘরেও থাকতে দিবি নে, অন্য কোথাও গেলেও সঙ্গে লাগবি। আমার কি কোথাও শান্তি নাই? আশা অকস্মাৎ বৃদ্ধ মৃগী রোগীর মতন চকিত হইয়া উঠিল। মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়া কহিলেন, কেন কাকি, চুনি তোমায় কি করিয়াছে? অন্নপূর্ণা কহিলেন, বউ মানুষের এত বেহায়াপনা দেখিতে পারি না বলিয়াই চলিয়া গিয়াছিলাম। শাশুড়িকে কাঁদাইয়া কেন আমাকে ধরিয়া আনিলি পোড়ামুখী? জীবনের কবিত্ব আধ্যামে মা খুঁড়ি যে এমন বিঘ্ন তাহা মহেন্দ্র জানিত না। লক্ষ্মী বিহারীকে ডাকিয়া কহিলেন, বাছা, তুমি একবার মহিনকে বলো অনেকদিন দেশে যাই নাই, আমি বারাসাতে যাইতে চাই। বিহারী কহিল, অনেকদিনই যখন যান নাই তখন আর নাই গেলেন। আচ্ছা, আমি মহিন্দাকে বলিয়া দেখি, কিন্তু হইবে তা বোধ হয় না। মহেন্দ্র কহিল, তা জন্মস্থান দেখিতে ইচ্ছে হয় বটে, কিন্তু বেশি দিন মাস সেখানে না থাকাই ভালো। বর্ষার সময় জায়গাটা ভালো নয়। সহজেই সম্মতি দিল দেখিয়া বিহারী বিরক্ত হইল। কহিল, মা একলা যাইবেন, কে তাহাকে দেখিবে? বৌঠানকেও সঙ্গে পাঠাইয়া দাও না, বলিয়া একটু হাসিল। বিহারীর গুড়ো ভৎসনায় মহেন্দ্র কুণ্ঠিত হইয়া কহিল, তা বুঝিয়া আর পারি না, কিন্তু কথাটা ইহার অধিক আর অগ্রসর হইল না। এমনি করিয়া বিহারী আশার চিত্ত বিমুখ করিয়া দেয় এবং আশা তাহার উপরে বিরক্ত হইতেছে মনে করিয়া সে যেন এক প্রকার শুষ্ক আমোদ অনুভব করে। বলা বাহুল্য, রাজলক্ষ্মীর জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন না। গ্রীষ্মের নদী যখন কমিয়া আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল, রাজলক্ষ্মী তেমনি ভাবান্তরের সময় মাতা পুত্রের সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিলেন। তাহার বারাসাতে যাওয়ার প্রস্তাব যে এত শীঘ্র এত সহজে তল পাইবে তাহা তিনি আশা করেন নাই। মনে মনে কহিলেন, অন্নপূর্ণার গৃহত্যাগ এবং আমার গৃহত্যাগে প্রভেদ আছে।
সে হইল মন্ত্র জানা ডাইনি, আর আমি হইলাম শুদ্ধমাত্র মা। আমার যাওয়াই ভালো। অন্নপূর্ণা ভিতরকার কথাটা বুঝিলেন। তিনি মহেন্দ্রকে বলিলেন, দিদি গেলে আমিও থাকিতে পারিব না। মহেন্দ্র রাজলক্ষ্মীকে কহিলেন, শুনিতেছ মা, তুমি গেলে কাকি যাইবেন, তাহা হইলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া? রাজলক্ষ্মী বিদ্বেষ বিষে জর্জরিত হইয়া কহিলেন, তুমি যাইবে মেজ বউ? এও কি কখনো হয়? তুমি গেলে চলিবে কি করিয়া? তোমার থাকা চাই। রাজলক্ষ্মী আর বিলম্ব সইল না। পরদিন মধ্যাহ্নে তিনি দেশ যাইবার জন্য প্রস্তুত। মহেন্দ্রই যে তাহার দেশে রাখিয়া আসিবে এ বিষয়ে বিহারী আবার কারো কোনো সন্দেহ ছিল না। কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্র মার সঙ্গে একজন সরকার ও দারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে। বিহারী কহিল, মহিন্দা, তুমি যে এখনো তৈরি হও নাই? মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল, আমার আবার কলেজে। বিহারী কহিল, আচ্ছা তুমি থাকো, মাকে আমি পৌঁছাইয়া দিয়া আসিব। মহেন্দ্র মনে মনে রাগিল। বিরলে আশাকে কহিল, বাস্তবিক বিহারীর বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে। ও দেখাইতে চায় যেন ও আমার চেয়ে মার কথা বেশি ভাবে। অন্নপূর্ণাকে পাকিতে হইল, কিন্তু তিনি লজ্জায় ক্ষোভে বিরক্তিতে সংকুচিত হইয়া রহিলেন। খুড়ির এইরূপ দুরাভাব দেখিয়া মহেন্দ্র রাগ করিল এবং আশাও অভিমান করিয়া রহিল। ঠিক জন্মভূমিতে পৌঁছিলেন। বিহারী তাহাকে পৌঁছাইয়া চলিয়া আসিবে এইরূপই কথা ছিল, কিন্তু সেখানকার অবস্থা দেখিয়া সে ফিরিল না। রাজলক্ষ্মীর পৈতৃক বাটিতে দু একটি অতি বৃদ্ধা বিধবা বাঁচিয়াছিলেন মাত্র। চারিদিকে ঘন জঙ্গল ও বাঁশবন, পুষ্করিণীর জল সবুজ বর্ণ। দিনে দুপুরে শেয়ালের ডাকে রাজলক্ষ্মীর চিত্ত উদ্ভ্রান্ত হইয়া ওঠে। বিহারী কহিল, মা, জন্মভূমি বটে, কিন্তু স্বর্গাদপি গড়িয়সী কোনো মতেই বলিতে পারি না। কলিকাতায় চলো, এখানে তোমাকে পরিত্যাগ করিয়া গেলে আমার অধর্ম হইবে। রাজলক্ষ্মীও প্রাণ হাঁপাইয়া উঠিয়াছিল। এমন সময়ে বিনোদিনী আসিয়া তাহাকে আশ্রয় দিল এবং আশ্রয় করিল। বিনোদিনীর পরিচয় প্রথমে দেওয়া হইয়াছে। এক সময়ে মহেন্দ্র এবং তদ্ভাবে বিহারী সহিত তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল। নিবন্ধে যাহার সহিত তাহার শুভ বিবাহ হয়, সেই লোকটির সমস্ত অন্তরিন্দ্রিয়ের মধ্যে প্লীহাই ছিল সর্বাপেক্ষা প্রবল। সেই প্লীহার অতি ভারেই সে দীর্ঘকাল জীবন ধারণ করিতে পারিল না। তাহার মৃত্যুর পর হইতে বিনোদিনী জঙ্গলের মধ্যে একটি মাত্র উদন্নলতার মতন নিরানন্দ পল্লীর মধ্যে মুহ্যমান ভাবে জীবন যাপন করিতেছিল। সদ্য সেই অনাথা আসিয়া তাহার রাজলক্ষ্মী বিশ্বাস ঠাকুরনের ভক্তি ভরে প্রণাম করিল এবং তাহার সেবায় আত্মসমর্পণ করিয়া দিল। সেবা ইহাকে বলে, মুহূর্তের জন্য আলস্য নয়। কেমন পরিপাটি কাজ, কেমন সুন্দর রান্না, কেমন সুমিষ্ট কথাবার্তা। রাজলক্ষ্মী বলেন, বেলা হইল মা, তুই দুটি খাওগে গিয়ে যাও এবার। সে কি শুনে? পাখা করিয়া পিসিমাকে ঘুম না পাড়াইয়া সে ওঠে না। রাজলক্ষ্মী বলেন, এমন করিলে যে তোমার অসুখ করিবে মা। বিনোদিনী নিজের প্রতি নিরতিশয় তাচ্ছিল্য প্রকাশ করিয়া বলে, আমাদের দুঃখের শরীরে অসুখ করে না পিসিমা। তাহা কদিন পরে জন্মভূমিতে আসিয়াছ, এখানে কি আছে কি দিয়া তোমাকে আদর করিব? বিহারী 2 দিনেই পাড়ার কর্তা হইয়া উঠিল। কেহ তার কাছে রোগের ঔষধ, কেহ বা মোকদ্দমার পরামর্শ লইতে আসে, কেউ বা নিজের ছেলেকে বড় অফিসে কাজ জুটাইয়া দিবার জন্য তাহাকে ধরে, কেউ বা তাহার কাছে দরখাস্ত লিখিয়া লয়। বৃদ্ধদের তাস পাশার বৈঠক হইতে বাগদিদের
তারই পারণ সভা পর্যন্ত সর্বত্র সে তাহার সকৌতুক কৌতূহল এবং স্বাভাবিক হৃদ্যতা লইয়া যাতায়াত করিত। কেহ তাহাকে দূর মনে করিত না, অথচ সকলেই তাহাকে সম্মান করিত। বিনোদিনী এই অস্থানে পতিত কলকাতার ছেলেটির নির্বাসন দণ্ড যথাসাধ্য লঘু করিবার জন্য অন্তঃপুরের অন্তরাল হইতে চেষ্টা করিত। প্রত্যেকবার পাড়া পর্যটন করিয়া আসিয়া দেখিত কে তাহার ঘরটিকে প্রত্যেকবার পরিপাটি পরিচ্ছন্ন করিয়া রাখিয়াছে। একটি কাঁসার গ্লাসে দু চারটে ফুল এবং পাতার তোড়া সাজাইয়া এবং তাহার গদির এক ধারে বঙ্কিম ও দীনবন্ধুর গ্রন্থাবলী গুছাইয়া রাখিয়াছে। গ্রন্থের ভেতরের মলাটে মেয়েলি অথচ পাকা অক্ষরে বিনোদিনীর নাম লেখা। পল্লীগ্রামের অপ্রচলিত আতিথ্যের সহিত ইহার একটু প্রভেদ ছিল। বিহারী তাহারই উল্লেখ করিয়া প্রশংসাবাদ করিলে রাজলক্ষ্মী কহিতেন, এই মেয়েকে কিনা তোরা অগ্রাহ্য করিলি। বিহারী হাসিয়া কহিত, ভালো করি নাই মা, ঠকিয়াছি, কিন্তু বিবাহ না করিয়া ঠকা ভালো, বিবাহ করিয়া ঠকিলে মুশকিল। রাজলক্ষ্মী কেবলই মনে করিতে লাগিলেন, আহা, এই মেয়েই তো আমার বধূ হইতে পারিত, কেন হইল না। রাজলক্ষ্মী কলকাতায় ফিরিবার প্রসঙ্গ মাত্র উত্থাপন করিলে বিনোদিনীর চোখ ছলছল করিয়া উঠিত। সে বলিত, পিসিমা, তুমি দুদিনের জন্য কেন এলে? যখন তোমাকে জানিতাম না, দিন তো একরকম কাটিত, এখন তোমাকে ছাড়িয়া কেমন করিয়া থাকিব? রাজলক্ষ্মী মনের আবেগে বলিয়া ফেলিতেন, মা, তুই আমার ঘরের বউ হলিনে কেন? তা হইলে তোকে বুকের মধ্যে করিয়া রাখিতাম। সে কথা শুনিয়া বিনোদিনী কোনো ছুতায় লজ্জায় সেখান হইতে উঠিয়া যাইত। রাজলক্ষ্মী কলকাতা হইতে একটা কাতর অনুনয়পত্র অপেক্ষায় ছিলেন। তাহার মহিন জন্মাবধি কখনো এতদিন মাকে ছাড়িয়া থাকে নাই। নিশ্চয়ই এতদিনে মার বিচ্ছেদ তাহাকে অধীর করিয়া তুলিতেছে। রাজলক্ষ্মী তাহার ছেলের অভিমান এবং আবদারে সেই চিঠিখানার জন্য তৃষ্ণিত হইয়াই ছিলেন। মহেন্দ্রের চিঠি পাই। মহেন্দ্র লিখিয়াছে, মা বোধ হয় অনেকদিন পরে জলাভূমিতে গিয়া বেশ সুখে আছেন। রাজলক্ষ্মী ভাবিলেন, আহা, মহেন্দ্রের অভিমান করিয়া লিখিয়াছে, সুখে আছেন। হতভাগিনী মা নাকি মহেন্দ্রকে ছাড়িয়া কোথাও সুখে থাকিতে পারে। ও বিহারী, তারপরে মহিন কি লিখিয়াছে পড়িয়া শোনা না বাছা। বিহারী কহিল, তারপরে কিছু নাই মা, বলিয়া চিঠিখানা মুঠোর মধ্যে দলিত করিয়া একটা বাহির মধ্যে পুড়িয়া ঘরের এক কোণে ধপ করিয়া ফেলিয়া দিল। রাজলক্ষ্মী কি আর স্থির থাকিতে পারেন? নিশ্চয়ই মহিন মার উপর এমন রাগ করিয়া লিখিয়াছে যে বিহারী তাহাকে পড়িয়ে শোনাইল না। বাছুর যেমন গভীর স্তনে আঘাত করিয়া দুগ্ধ এবং বাৎসল্যের সঞ্চার করে, মহেন্দ্রের রাগ তেমনি রাজলক্ষ্মীকে আঘাত করিয়া তাহার অবরুদ্ধ বাৎসল্যকে উৎসাহিত করিয়া দিল। তিনি মহেন্দ্রকে ক্ষমা করিলেন, কহিলেন, আহা, বউ লইয়া মহিন সুখে আছে, সুখে থাক, যেমন করিয়া হোক সে সুখী হোক, বউকে লইয়া আমি তাহাকে আর কোনো কষ্ট দিব না। আহা, যে মা কখনো তাহাকে একদণ্ড ছাড়িয়া থাকিতে পারে না, সেই মা চলিয়া আসিয়াছে বইলা মহিন মার পরে রাগ করিয়াছে। বারবার তাহার চোখ দিয়া জল উছলাইয়া উঠিতে লাগিল। লক্ষ্মী বিহারীকে বারবার আসিয়া বলিলেন, যাও বাবা, তুমি স্নান করোগে যাও, এখানে তোমার বড় অনিয়ম হইতেছে। বিহারীও সেদিন স্নানাহারে যেন পবিত্র ছিল না। সে কহিল, মা, আমার মতন লক্ষ্মী ছাড়ারা অনিয়মেই ভালো থাকে। পিড়ি করিয়া কহিলেন, না বাছা, তুমি স্নান করিতে যাও। বিহারী সহস্রবার অনুরোধ হইয়া নাহিতে গেল। সে ঘরের বাহিরে যাইবা মাত্র রাজলক্ষ্মী বাহির ভিতর হইতে তাড়াতাড়ি সেই কুঞ্চিত দলিত চিঠিখানা বাহির করিয়া লইলেন। বিনোদিনীর হাতে দিয়া কহিলেন, দেখ তো মা, মহিন বিহারীকে কি লিখিয়াছে। বিনোদিনী পড়িয়া শুনিতে লাগিল। মহেন্দ্র প্রথমটা মার কথা লিখিয়াছে, কিন্তু সে অতি অল্প। বিহারী যতটুকু শুনিয়াছিল তাহার অধিক নয়। তারপরে আসার কথা।
রঙ্গ রসে আনন্দে যেন মাতাল হইয়া লিখিয়াছে। বিনোদিনী একটুখানি পড়িয়া শুনাইয়াই লজ্জিত হইয়া থামিয়া গেল। পিসিমা ও আর কি শুনিবে? রাজলক্ষ্মীর স্নেহব্যগ্র মুখের ভাব এক মুহূর্তের মধ্যেই পাথরের মতন শক্ত হইয়া যেন জমিয়া গেল। রাজলক্ষ্মী একটুখানি চুপ করিয়া রইলেন, তারপরে বলিলেন, থাক বলিয়া চিঠি ফেরত না লইয়া চলিয়া গেলেন। বিনোদিনী সেই চিঠিখানা লইয়া ঘরে ঢুকিল। ভিতর হইতে দ্বার বদ্ধ করিয়া বিছানার উপর বসিয়া পড়িতে লাগিল। চিঠির মধ্যে বিনোদিনী কি রস পাইল তাহা বিনোদিনী জানে, কিন্তু তাহা কৌতুক রস নহে। বারবার করিয়া পড়িতে পড়িতে তাহার দুই চক্ষু মধ্যাহ্নের বালুকার মতন জ্বলিতে লাগিল। তাহার নিঃশ্বাস মরুভূমির বাতাসের মতন উত্তপ্ত হইয়া উঠিল। মহেন্দ্র কেমন, আশা কেমন, মহেন্দ্র আশার প্রণয় কেমন, ইহা তাহার মনের মধ্যে কেবলই পাক খাইতে লাগিল। চিঠিখানা কোলের ওপর চাপিয়া ধরিয়া পা ছাড়াইয়া দিয়া দেওয়ালের উপর হেলান দিয়া অনেকক্ষণ সম্মুখে চাহিয়া বসিয়া রহিলেন। মহেন্দ্র সে চিঠি বিহারী আর খুঁজিয়া পাইল না। সেদিন মধ্যাহ্নে হঠাৎ অন্নপূর্ণা আসিয়া উপস্থিত। দুঃসংবাদের আশঙ্কা করিয়া রাজলক্ষ্মীর বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। কোনো প্রশ্ন করিতে তিনি সাহস করিলেন না। অন্নপূর্ণার দিকে পাংশুবর্ণ মুখে চাহিয়া রইলেন। অন্নপূর্ণা কহিলেন, দিদি, কলকাতার খবর সব ভালো। রাজলক্ষ্মী কহিলেন, তবে তুমি এখানে যে? অন্নপূর্ণা কহিলেন, দিদি, তোমার ঘর কন্যার ভার তুমিই লও সে। আমার আর সংসারে মন নাই। আমি কাশী যাইব বলিয়া যাত্রা করিয়া বাহির হইয়াছি, তাই তোমাকে প্রণাম করিতে আসিলাম। জ্ঞানে অজ্ঞানে অনেক অপরাধ করিয়াছি, মাপ করিও। আর তোমার বউ। বলিতে বলিতে চোখ ভরিয়া উঠিল, জল পড়িতে লাগিল। সে ছেলে মানুষ, তার মা নাই। সে দোষী হোক নির্দোষ হোক, সে তোমার। আর বলিতে পারিল না। রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া তাহার স্নানাহারের ব্যবস্থা করিতে গেলেন। বিহারী খবর পাইয়া গদাই ঘোষের চণ্ডী মণ্ডপ হইতে ছুটিয়া আসিল। অশ্রু দমন করিয়া কহিলেন, আমাকে আর ফিরাইবার চেষ্টা করিস নে বিহারী। সবেই সুখে থাক, আমার জন্য কিছুই আটকাবে না। বিহারী কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইল, তারপর কহিল, মহেন্দ্রের ভাগ্য মন্দ, তোমাকে সে বিদায় করিয়া দিল। অন্নপূর্ণা চকিত হইয়া কহিলেন, অমন কথা বলিস নে। আমি মহিনের ওপর কিছুই রাগ করি নাই। আমি না গেলে সংসারের মঙ্গল হইবে না। বিহারী দূরের দিকে চাইয়া নীরবে বসিয়া রইল। অন্নপূর্ণা অঞ্চল হইতে একজোড়া মোটা সোনার বালা খুলিয়া কহিলেন, বাবা, এই বালা জোড়া তুমি রাখো। বৌমা যখন আনিবে, আমার আশীর্বাদ দিয়া তাহাকে পরাইয়া দিও। বিহারী বালা জোড়া মাথায় ঠেকাইয়া অশ্রু সংবরণ করিতে পাশের ঘরে চলিয়া গেল। বিদায়কালে অন্নপূর্ণা কহিলেন, বিহারী, আমার মহিনকে আর আমার আশাকে দেখিস। রাজলক্ষ্মীর হস্তে একখানি কাগজ দিয়া বললেন, শ্বশুরের সম্পত্তিতে আমার যে অংশ আছে তাহা এই দানপত্রে মহেন্দ্রকে লিখিয়া দিলাম। আমাকে কেবল মাসে মাসে 15টি করিয়া টাকা পাঠাইয়া দিও বলিয়া ভূতলে পড়িয়া রাজলক্ষ্মীর পদধূলি মাথায় তুলিয়া লইলেন এবং বিদায় হইয়া তীর্থদেশে যাত্রা করিলেন।